দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক আয়োজন জিসকা ফার্মা নিবেদিত পিউলি মেডিকেল 24 এর আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি ডাক্তার আঞ্জুমানেরা তামান্না। আজকের আয়োজনে আমরা কথা বলবো অর্থোপেডিক চিকিৎসায় পিআরপির ব্যবহার এই বিষয়টি নিয়ে, এবং এই বিষয়ে কথা বলার জন্য আমার সাথে স্টুডিওতে আছেন অধ্যাপক ডাক্তার শহীদুল ইসলাম। তিনি অধ্যাপক ও বিভাগীয় প্রধান অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগ আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল, এবং তিনি কনসালটেন্ট হিসেবে আছেন ইবনে সিনা ডি ল্যাবে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। জি তামান্না, আপনাকে ধন্যবাদ। জি স্যার, এই যে অর্থোপেডিক চিকিৎসায় পিআরপির ব্যবহার আমাদের আজকের বিষয়, পিআরপির বিষয়টা নিয়ে কিন্তু এখন খুব আলোচনার একটা বিষয়, এবং বিভিন্ন চিকিৎসায় পিআরপির কথাটা চলে আসছে। একটু যদি শুরুতেই আপনি পিআরপি নিয়ে বলেন যে পিআরপি মানে কি? জি, আপনাকে ধন্যবাদ। আসলে পিআরপি একটা আধুনিকতম একটা চিকিৎসা, একটা নতুন ধারণা। এটা একটা বায়োলজিক্যাল চিকিৎসা। আমি বলি যে পিআরপি মানে হচ্ছে যে প্লেটিলেট রিচ প্লাজমা। প্লেটিলেট আমরা জানি, দর্শকদের সুবিধার জন্য আমরা বলছি যে আমাদের শরীরের যে রক্ত আছে তাতে 3 ধরনের রক্তকণিকা থাকে। একটা আরবিসি বা লোহিত রক্তকণিকা, ডব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা, আর একটা থাকে প্লেটিলেট বা অনুচক্রিকা বলি আমরা। তো প্লেটিলেটের নাম দর্শকরা আমাদের সাধারণ মানুষ জেনেই গেছে, কারণ প্লেটিলেট আমাদের যে ডেঙ্গু ফিভার হয় তো তখন অনেক সময় আমাদের রক্তের প্লেটিলেটটা কমে যায়, সেজন্য মানুষ প্লেটিলেটের নাম জানে যে প্লেটিলেট দিতে হবে। তো আমাদের রক্তের ভিতর তাহলে থার্ড মানে ব্লাড সেল হিসাবে মানে প্লেটিলেটের নাম আমরা জানি সবাই। তো পিআরপি হচ্ছে যে আপনার রোগীর শরীর থেকে একটু রক্ত নিয়ে সেই রক্তটাকে একটা মেশিনের ভিতর মানে সেন্ট্রিফিউজ মেশিনের ভিতর দিয়ে প্রসেসিং করে রক্ত রসটা সেপারেট করা হয়। এই রক্তের রসের মধ্যেই প্লেটিলেটটা হাই কনসেন্ট্রেশনে থাকে, এবং এই প্লেটিলেটের মধ্যে অনেক ধরনের গ্রোথ ফ্যাক্টর থাকে যেটা টিস্যু রিজেনারেশন এবং রিপেয়ারের কাজ করে। যে আপনি জানেন যে মানুষের বা শরীর যেখানে ক্ষত হয় বা ইনজুরি হয় সেখানেই কিন্তু ব্যথা হয়। তো সেই ক্ষত যদি সারিয়ে তোলা যায় কোনোভাবে, তাহলে তাতেই কিন্তু পেইন রিলিফ হয়। তো এই কনসেপশন থেকেই মানে পিআরপি অর্থোপেডিক্সে ভালো সার্ভ করছে। অর্থোপেডিক্সের বিভিন্ন ডিসঅর্ডারের ক্ষেত্রে আমরা পিআরপি ইউজ করছি। তাহলে মোদ্দা কথা এটি হচ্ছে যে মানুষের শরীরের রক্ত দিয়েই রক্ত থেকেই রক্ত রসটা সেপারেট করা হচ্ছে, যেটার ভিতরে প্লেটলেটটা হাই কনসেন্ট্রেশনে থাকে। এটি হচ্ছে পিআরপি, এবং এইটার মানে মেডিকেল অ্যাপ্লিকেশন বর্তমানে খুব পপুলারাইজ হচ্ছে সারা বিশ্বে। বাংলাদেশে আমরা কাজ করছি অবশ্যই, এবং সেই ক্ষেত্রে আপনি বলছেন যে অর্থোপেডিকের বিভিন্ন ক্ষেত্রে আসলে ব্যবহার করছেন। কোন কোন ক্ষেত্রে এই পিআরপির ব্যবহারটা হচ্ছে? জি ধন্যবাদ। আসলে আমরা যেমন স্পাইনের যে কোনো সমস্যার কথা বলেন, যে লো ব্যাক পেইন বা ব্যাক পেইন, নেক পেইন, আমরা ব্যাক পেইন নাই বা কোমর ব্যথা হয়নি এরকম মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না। তো ঠিক কোমর ব্যথার ক্ষেত্রে আমরা পিআরপি দিচ্ছি, ব্যাক পেনের ক্ষেত্রে দিচ্ছি, আমরা নেক পেনের ক্ষেত্রে আমরা দিচ্ছি, স্পাইন ডিসঅর্ডারের বিভিন্ন ক্ষেত্রে আমরা ইউজ করছি। স্পেশালি আমরা পরীক্ষা করে বা এমআরআই করে আমরা যখন দেখি যে এই রুগীটার সার্জিক্যাল কোনো ইন্ডিকেশন নেই, কোনো সার্জারি করতে হবে না, কিন্তু তার ব্যথাও ভালো হচ্ছে না, অথবা এরকম হলো যে কোমরের যে ডিস্ক প্রোলাপস, আপনি জানেন ডক্টর তামান্না যে আমাদের মানে কোমরের হাড়গুলো একটার উপরে একটা বসানো থাকে, এবং প্রতি 2 হাড্ডির মাঝখানে যে ডিস্ক থাকে, নরম কসকসা হাড্ডি থাকে, রুগীদের বোঝানোর জন্য বলছি আমি এটা, যে এই ডিস্কের ক্ষয় অথবা আমরা বেন্ডিং হয়ে কোনো ওয়েট তুলতে গেলাম, তাতে ওই ডিস্কের আউটার যে লেয়ারটা অ্যানুলাস ফাইব্রোসাস রাপচার হয়ে গেল, তারপরে নিউক্লিয়াস পালপোসাসটা বাইরে বের হয়ে আসলো এবং এইটা রগের গোড়ায় চাপ দিল বা স্পাইনাল কর্ডকে প্রেস করলো, তাতে কিন্তু ব্যথা হয়। তো যেটা খুবই এক্সট্রুডেড ডিস্ক, খুব বড় রকমের ডিস্ক যেটা বেরিয়ে নার্ভাস টিস্যুকে চাপ দিচ্ছে, সেটা তো অনেক সময় অপারেশন করতেই হবে। কিন্তু ছোটোখাটো ডিস্ক, অল্প ইনজুরি, যে ওইটা ঠিক ওষুধেও ভালো হচ্ছে না, আবার সার্জারিও মানে করা লাগবে না, এইরকম রুগীদের ক্ষেত্রে পিআরপি খুব ভালো এক্সেলেন্ট ফল দিচ্ছে। যে মনে করুন ব্যথা ভালো হয়ে যায়, 3 মাসে 3 কোর্স দিনে ব্যথা ভালো হয়ে যায়। এরপর আরেকটা অসুখ আছে, জয়েন্টের অসুখ, যে অস্টিও আর্থ্রাইটিস। আপনি জানেন যে অস্টিও আর্থ্রাইটিস ইউজুয়ালি 40 ঊর্ধ্ব যে কোনো মেল বা ফিমেল মানুষই কিন্তু এই অস্টিও আর্থ্রাইটিসে আক্রান্ত হতে পারেন। অস্টিও আর্থ্রাইটিসটা হচ্ছে আমাদের হাড়ের যে জয়েন্ট থাকে, যে জয়েন্ট যে ফর্মেশন হয় 2টা বা 2-এর অধিক হাড় দিয়ে, ওই হাড়গুলোর মাথায় কচকচে হাড় থাকে যেটা কার্টিলেজ বলি আমরা, সেই কার্টিলেজগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে এই অস্টিও আর্থ্রাইটিস তৈরি হয়। এবং এই কার্টিলেজ থেকেই কিন্তু
মানে আমাদের জয়েন্টের যে ম্যাজিক, যে কলকবজা চলতে হলে যেমন মোবিল লাগে, ঠিক সেরকম জয়েন্টগুলো যখন ফাংশন করে তখন কিন্তু ওই কার্টিলেজ কসকসে হাড় থেকে কিন্তু সৃষ্টিকর্তার মানে নিয়ামত হিসেবেই মনে করেন যে জয়েন্ট ফ্লুইড নিঃসরণ হয়, যেটা মোবিলের মতো কাজ করে। তো অস্টিও আর্থাইটিস হলে এই জয়েন্ট ফ্লুইডের এটাও কিন্তু কমে যায় এবং মানে কসকস হাড়টা ক্ষয় হয় এবং রুগীর পেইন শুরু হয় হাঁটার সময়, যে সে যখন জয়েন্ট বেন্ডিং করে, স্পেশালি নি জয়েন্ট সবচেয়ে বেশি আক্রান্ত হয়। নি জয়েন্ট যখন মানে সে বেন্ডিং করতে যায়, সে যখন মানে কমোড প্লেন কমোড ইউজ করতে চায় টয়লেট ব্যবহার করার সময়, অথবা মনে করেন যে প্রেয়ারের সময় যে মানে নামাজে রুকু সিজদা করতে গেল, সেটা কিন্তু তার খুব মানে অসহনীয় মানে কষ্ট হয়। তো সেই কষ্টগুলোর কিন্তু মানে কষ্টর মধ্যে কিন্তু মানে আরাম নিয়ে এসেছে এই পিআরপি। পিআরপির অস্টিওআর্থাইটিসে কয়েকটা স্টেজ থাকে। তো ধরেন যে আমরা যদি মানে সহজবদ্ধ কথা বলি যে আর্লি স্টেজ, ইন্টারমিডিয়েট স্টেজ এবং অ্যাডভান্স বা লেট স্টেজ, তাহলে আর্লি এবং ইন্টারমিডিয়েট স্টেজের ক্ষেত্রে পিআরপি কিন্তু ভালো ফল দিচ্ছে, মানে পেন ভালো হয়ে যায় এবং এখানে ক্ষয়প্রাপ্ত কার্টিলেজের ভিতর আবার নতুন করে প্রাণ সঞ্চার করে, নতুন করে সেল তৈরি করে, হ্যাঁ, দ্যাট মিনস রিপেয়ার এবং রিজেনারেট করে। কাজে এটা কিন্তু অস্টিওআর্থাইটিস কিন্তু মানে ভালো হয়ে যায় বা রোগীরা ব্যথামুক্ত লাইফ লিড করতে পারে। কিন্তু এরকম যদি হয় খুবই গ্রোস অস্টিওআর্থাইটিস, যে একেবারে জয়েন্ট ডিফর্ম হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু পিআরপি মানে অতটা ভালো কাজ করবে না। এক্ষেত্রে অনেক সময় জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি করতে হয় নি জয়েন্টের ক্ষেত্রে। আবার মনে করেন যে হিপ জয়েন্টের বিষয় আসেন, আমরা ডাক্তাররা জানি যে এভিএন অফ হিপ জয়েন্ট বা এভিএন অফ ফিমোরাল হেড একটা অসুখ আছে। এভিএন বলে অ্যাভাস্কুলার নেক্রোসিস অফ হিপ। তো এটা কি হচ্ছে যে আমাদের যে মানে কোটির হিপ জয়েন্টের যে বলটা, মানে আমাদের উরুর যে হাড় ফিমারের মাথাটা যে কোনো কারণেই হোক, সেটা যদি তার ভাস্কুলারিটি রক্ত সাপ্লাই বন্ধ হয়ে যায় এবং ওটা মানে ক্ষয় হয়ে যায়, তো রক্ত সাপ্লাই বন্ধ হয়ে যাওয়া এই বিষয়টাকে বলে এভিএন। এইটার কিন্তু মানে অপারেশন ছাড়া কোনো চিকিৎসা কিন্তু এখনও নাই বলতে গেলে। কিন্তু সেই মানে এভিএনের যদি আর্লি এবং ইন্টারমিডিয়েট পর্যায়ে স্টেজ 1 আর স্টেজ 2, এখানে মানে ক্লাসিফিকেশন আছে, ফাইকাট ক্লাসিফিকেশন আমরা বলি অর্থোপেডিশিয়ানরা। এই 1 এবং 2 এর ক্ষেত্রে কিন্তু আমরা যদি পিআরপি দেই 3 মাসে 3 কোর্স ইনজেকশন অথবা 5 মাসে 5 কোর্স, তাহলে কিন্তু এইটা মানে ব্যথা ভালো হয়ে যায়, ইভেন রেডিওলজিক্যাল চেঞ্জ হয়ে যায়। ইসলাম, আপনার কাছে এই ব্যাক পেইন এবং অন্যান্য অসুবিধাগুলো নিয়ে আমি আরো আসবো অন্য চিকিৎসাগুলো জানার জন্য। আমাদের একজন দর্শক অপেক্ষা করছেন, আমি ফোনটি নিয়ে নিচ্ছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রশান্ত হীরা। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। আমার মেয়ে, ওর বয়স 13 বছর এবং ছোট মেয়ের বয়স 9 বছর। ওদের রাত দিন 24 ঘন্টা ওদের হাতে এবং পায়ে প্রচন্ড ব্যথা। এখন কাইন্ডলি কি বলতে পারবেন যে আমি কি করতে পারি ওদের নিয়ে? জি, আপনি সাথেই থাকুন, আমরা উত্তরটি নিয়ে নিচ্ছি স্যারের কাছ থেকে। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনার একটা মেয়ের বয়স 9 বছর আর একটা মেয়ের বয়স 7 বছর। 7 মান 13 বললো। আচ্ছা, যাই হোক, এরকম মানে গ্রোয়িং এজে আছে। তো অনেক সময় শিশুরা কিন্তু মানে গ্রোয়িং বেবিরা দৌড়াদৌড়ি করে, তারা মানে ওভার অ্যাক্টিভিটি করে। এই ওভার অ্যাক্টিভিটির করার কারণে তাদের কিন্তু ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর একটু মানে ডিমান্ডটা বেড়ে যেতে পারে। সেই ক্ষেত্রে অনেক সময় রাতের বেলা বাচ্চারা বলে যে তার পায়ের মাংস কামড়াচ্ছে অথবা জয়েন্টে ব্যথা হচ্ছে। এরকম একটা সাধারণ একটা মানে ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার বা ইনক্রিজ ডিমান্ড ডিসঅর্ডার, এরকম একটা অসুখ কিন্তু থাকতে পারে। তবে সেই ক্ষেত্রে আসলে আমি বলবো যে একজন অর্থোপেডিশিয়ানের দ্বারস্থ হওয়া বা ভালো পেডিট্রিশিয়ানের দ্বারস্থ হয়েই এটা প্রয়োজনে কিছু পরীক্ষা নিরীক্ষা করে যথাযথ চিকিৎসা নিলেই ভালো। জি, তার মানে একটু চেক করে নেওয়া প্রয়োজন। আশা করি দর্শক আসলে কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে গেছেন, আপনি যা জানতে চাচ্ছিলেন। স্যার, আপনার কাছে যে বিষয়টি নিয়ে জানতে চাচ্ছিলাম, শুরুতেই আপনি বলেছেন ব্যাক পেইন হয়নি এমন কোনো মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না, কখনো না কখনো জীবনে সে এই অভিজ্ঞতাটা নিয়েছে। সেক্ষেত্রে একটু ব্যাক পেইন নিয়ে আপনার কাছে জানতে চাই যে আসলে এত ব্যাক পেইন হওয়ার কারণ কি, কেন মানুষ এত ব্যাক পেইনে ভোগে, এটা প্রিভেন্ট করার কোনো উপায় আছে কিনা? আমি যদি বলি, সাধারণভাবে মেয়েরাও অনেক বেশি আক্রান্ত হন, বিশেষ করে ডেলিভারির পরে একটা মেয়ের প্রথম কমপ্লেইনই থাকে আমার কোমরে অনেক ব্যথা। সেক্ষেত্রে একটু কোমর ব্যথা নিয়ে যদি আপনি বলেন। জি, ধন্যবাদ। আসলে আমি একটু মজা করেই বলি যে যার কোমর আছে তার কোমর ব্যথা থাকবেই,
এবং মানুষের ইতিহাস ঘাটলে আমরা দেখি যে যে সমস্ত প্রাচীন অসুখের কথা জানতে পারা যায় মানে মানব ইতিহাসে, তার ভিতর কোমর ব্যথা হচ্ছে একটা। এখন আপনি জিজ্ঞেস করেছেন যে কোমর ব্যথার মানে প্রকোপটা কেন, ইনসিডেন্সটা কেন, মানে আসলে লো ব্যাক পেনটা বা ব্যাক পেনটা খুব মানে সব মানুষই তার জীবনে কোনো না কোনো পর্যায়ে একটা পর্যায়ে সাফার করে লো ব্যাক পেন নিয়ে। এটার কি কারণ? আসলে আমরা যারা মানুষ, আমরা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এরপরে তো আমরা আমাদের জীবন জীবিকার জন্য পরিশ্রম করি, কাজ করি, দৌড়াদৌড়ি করি। তো আমাদের শরীরের কিছু কিছু অংশ, যেমন আমাদের কোমরের যে অংশটা আমরা কোমর বলি, যেটা আসলে লো ব্যাক পেন যেখানে হয়, সেটা হলো আমরা স্পাইনটাতে কয়েকটা অংশ ভাগ করতে পারি। আমাদের ঘাড়ের অংশটাকে আমরা সার্ভাইকেল স্পাইন বলি, আমাদের আমাদের বুকের বা পিঠের অংশটাকে আমরা থোরাসিক স্পাইন বা ডরসাল স্পাইন বলি, আর কোমরের অংশটাকে আমরা লাম্বার স্পাইন বলি, আর তার নিচে পুচ্ছদেশের অংশটাকে আমরা স্যাক্রোকক্সিজিয়াল স্পাইন বলি। তো আমরা যখন কাজ করতে যাই, তখন কাজ করলে আমাদের অহরহ বেন্ডিং হয়ে হামু দিয়ে সামনে ঝুঁকে কাজ করতেই হয়। ওজন তোলার ক্ষেত্রে বলেন, একটা কাগজ পড়ে গেছে সেটা বলেন, কলম পড়ে গেছে সেটা বলেন, অথবা মনে করেন আপনার বাচ্চাকে আদর করবেন, কোলে নেবেন, সেই অবস্থা বলেন, তাহলে আমাদের কিন্তু একটু সামনে ঝুঁকেই কিন্তু কাজটা করতে হচ্ছে। তাহলে বেন্ডিংটা কিন্তু হচ্ছে ওই লাম্বোসাক্রাল রিজিয়নে, কোমরের ওইখানে। কাজেই যেখানে বেশি ইউজ হয় ওইখানে কিন্তু ওই আমি যে ডিস্ক বলেছি এর আগে, যে আমাদের হাড়গুলো সৃষ্টিকর্তা একটার উপর একটা সেট করে দিয়েছেন, প্রতি 2 হাড্ডির মাঝখানে নরম কসকসা হাড় থাকে ডিস্ক। সেই ডিস্কের ডিজেনারেশন এবং ডিস্কের 2টা লেয়ার থাকে, বাইরে একটু রিলেটিভলি টাফার স্ট্রাকচার, ওটা বলে অ্যানুলাস ফাইব্রোসিস, আর ভিতরে একটু জেলি লাইক সাবস্টেন্স থাকে, ওটা মানে স্পঞ্জের মতো কাজ করে, ওটাকে বলে নিউক্লিয়াস পালপোসাস। তো আমরা যখন ওয়েট তুলি অথবা অ্যাবনর্মাল পজিশনে কোনো ছোটো কাজও করতে যাই, অনেক সময় কি হয় যে আমাদের ওই বাইরের অ্যানুলাসটা ফেটে গেল, ফেটে যেই মানে পেইন 2টা কারণে হয়। একটা হলো যে নিউক্লিয়াস পালপোসাস পিছনে সরে এসে নার্ভের উপর চাপ দিতে পারে, আরেকটা হলো যে টিএনএফ আলফা নামক একটা কেমিক্যাল মেডিয়েটেড রিলিফ হয়, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, এইটা পেইনের সৃষ্টি করে। তো কাজেই ওই যে বেশি ওভার ইউজ কাজকর্মের ফলে স্বাভাবিকভাবেই আমাদের কোমরের অংশটা মানে বেশি ইউজ হয়, বেশি বেন্ডিং হয়, বেশি মুভমেন্ট হয়, যার ফলে ওখানকার ডিস্ক, ওখানকার জয়েন্টগুলো, ওখানকার ফ্যাসেট জয়েন্ট বলেন অথবা অন্যান্য যত জয়েন্টই আছে, হ্যাঁ, ওই জয়েন্টগুলোর উপর চাপ পড়ে বেশি, যার ফলে এই জয়েন্টগুলো ডিজেনারেশন হয়। বয়স বৃদ্ধির সাথে সাথে এই ক্ষয়টা কিন্তু বেড়ে যায়। এছাড়া আরও কিছু অসুখ আছে, মনে করেন যে যেমন কারো যদি ডায়াবেটিস থাকে, মনে করেন যে কারো যদি কেউ যদি স্মোকিং করে, কেউ যদি ওভারওয়েট হয়, তাহলে এই ফ্যাক্টরগুলো কিন্তু আরও মানে কোমরবিড ফ্যাক্টর হিসেবে কাজ করে। কাজেই এইগুলোই হলো মানে কোমর ব্যথার আর কি মনে করেন যে বড় কারণ। তো এখন এগুলো থেকে কিভাবে মানে মুক্তি পাওয়া যায় আপনি সেটা অবশ্যই, এবং সেই প্রিভেনশন নিয়ে স্যার আপনার কাছে যাব। আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, আমি বিরতি নিয়ে আপনার কাছে এই উত্তরটি জানার জন্য ফিরবো। দর্শক, জিসকা ফার্মা নিবেদিত পিউলি মেডিকেল 24 এর সময় হয়ে গেল একটা বিরতির, সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মাঝে। দর্শক, বিরতির পর আবারও হাজির হয়ে গেলাম জিসকা ফার্মা নিবেদিত পিউলি মেডিকেল 24 এর আজকের আয়োজনে। আমরা আজকের আয়োজনে কথা বলছি অর্থোপেডিক্সের চিকিৎসায় পিআরপির ব্যবহার, এই বিষয়টি নিয়ে, এবং এ বিষয়ে কথা বলার জন্য আমার সাথে স্টুডিওতে আছেন অধ্যাপক ডাক্তার শহীদুল ইসলাম। তিনি অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগ, আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল, এবং কনসালটেন্ট হিসেবে আছেন ইবনে সিনা ডি ল্যাবে। স্যার, বিরতির পর আবারও আপনার কাছে ফিরছি এই আলোচনায়, যে আমরা বিরতির আগে আপনি ব্যাক পেইন নিয়ে বলছিলেন বা কোমর ব্যথা যদি বলি, সেক্ষেত্রে আপনি বললেন কেন হয়, আসলে এটা কি প্রতিকার করার কোনো উপায় আছে কিনা, এবং চিকিৎসার বিষয়টাও জানতে চাচ্ছি। অনেকেই এই ব্যাক পেইন প্রথম দিকে খুব অনুভব করেন, হয়তো ব্যথার ওষুধ খেয়ে সেটাকে আমি যদি বলি দমিয়ে রাখেন, সেক্ষেত্রে আসলে কি করণীয়? জি, ধন্যবাদ। আসলে প্রতিকার বিষয় মানে বলতে গেলে যে একসাথেই বলা যায় যে আসলে লো ব্যাক পেইন এবং অন্যান্য মাস্কুলোস্কেলিটাল পেইন যত আছে সব কিছুই মানে একটা কমন ফর্মুলা যদি আমরা মেনে চলি, তাহলে কিন্তু মানে প্রতিকার হতে পারে। যে এমন অ্যাক্টিভ লাইফ লিড করা, ফিজিক্যালি অ্যাক্টিভ লাইফ, যেমন আমরা যারা ডাক্তার আছি বা অফিসিয়াল জব করি, আমাদের কিন্তু সেই বসে থাকা, বসে বসে রুগী দেখা, অথবা আমাদের স্টুডেন্ট যারা আছে বসে বসে পড়াশোনা করা,
এবং মানে বাইরে বের হলে আবার হয় রিক্সা অথবা গাড়ি অথবা বাস, এর বাইরে যেন আমাদের জীবন নাই। কিন্তু আগের মানুষের কথা চিন্তা করেন, আমি তো গ্রামে মানে বড় হয়েছি, তো ছোটোবেলা থেকে আমাদের বাড়ি থেকে 5, 6, 7, 10 কিলো দূরে সব হাট বাজার থাকতো। আমি কিন্তু বাবার সাথে হাট বাজারে মানে গিয়েছি এবং আমি নিজেও গেছি। ছোটোবেলায় কিন্তু আমাকে বাজার সদাই করতে কিন্তু মানে দূরে পাঠাতো আর কি বাবা মা। তো তখন চিন্তা করতাম যে আমরা এক টানে 6-7 কিলো দূরে হাটে চলে যেতাম, আবার বাজার করে কিন্তু সেই বস্তা টস্তা নিয়ে বা বোঝা নিয়ে ব্যাগ নিয়ে কিন্তু আবার বাসায় ফিরতাম, হেঁটেই ফিরতাম। যাতায়াতের কিন্তু এই এখন যেমন অটো রিক্সা আছে, রিক্সা ভ্যান অনেক কিছু আছে, বাস আছে, কিন্তু তখন কিন্তু এত সব ব্যবস্থা ছিল না। এবং আমাদের যারা বাপ চাচা মামা দাদারা আছে, এরা পরিশ্রম করতে বলেই তাদের কিন্তু ফিজিক্যাল ফিটনেসটা অনেক ভালো ছিল, যার ফলে তাদের কিন্তু অত ডাক্তারের কাছে যেতে হয় নাই, অত ব্যাক পেনও হতো না, জয়েন্ট পেনও হতো না, কোনো কিছুই হতো না। তো তাহলে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে, মানে যে পথটা আমি হাঁটতে পারবো, সুযোগ আছে আমার, সেখানে যেন আমি রিক্সায় চড়ে না বসি। আর হলো যে শরীরের ওজনটা মোটামুটি পারতপক্ষে যতটা সম্ভব হয় নিয়ন্ত্রণে রাখা, যে ওভারওয়েট না হয়ে যাওয়া, কারণ ওবেসিটি এই যে কজ অফ মানে মাসকুলোস্কেলেটাল পেইন এবং ব্যাক পেইন। এছাড়া স্মোকিং যারা করবে, মনে করেন যে স্মোকিং কিন্তু আমাদের এই ডিস্কের এবং আমাদের যে কার্টিলেজ আছে, হ্যাঁ, আমাদের এই ফাইব্রো কার্টিলেজকে কিন্তু মানে উইক করে দেয়। স্মোকিংয়ে, ধূমপানের মধ্যে যে নিকোটিন আছে মানে তামাকের মধ্যে, এটা কিন্তু ডিস্কের ক্ষয় করে, বোনসেরও কিন্তু ক্ষয় করে, অস্টিওপোরোসিস করে। এরপরে যদি কারো অ্যালকোহলিজমের অভ্যাস থাকে, এটা পশ্চিমা সমাজে মানে বেশি, আমাদের দেশে একটু কম আছে। তারপরও আমরা যেহেতু আধুনিক হচ্ছি, আমরা যেহেতু মানে সো কল্ড মানে সিভিলাইজড হচ্ছি, কাজে আমাদের অনেকের মধ্যেই হয়তো সেটা ঢুকে যাচ্ছে। কাজেই যারা এরকম করেন তো তারা সুস্থতার জন্য সেটা বাদ দিতে পারেন। এছাড়াও ডায়াবেটিস যদি কারো থাকে, তাহলে সেই ডায়াবেটিস কিন্তু যদি নিয়ন্ত্রণে রাখে, হ্যাঁ, চিকিৎসা করে, তাহলে কিন্তু সেটা মনে করেন যে ভালো থাকতে পারে। এরপর আমরা কিছু ব্যায়াম শিখাই দিই। তারপর পোশ্চারের কিছু মানে বিষয় আছে, যে আমি চেয়ারে বসবো, কিভাবে বসবো, হ্যাঁ, আবার অথবা একটা ওজন তুলবো, সেটা কিভাবে তুলবো। যেমন ভারোত্তোলন যারা করে মানে জিমন্যাস্টিক্স, হ্যাঁ, এরা যখনই করে তারা কিন্তু বেন্ডিং হয়ে কিন্তু ওজন তুলে না, হাঁটু গেড়ে বসে, তারপর স্টেপ বাই স্টেপ মনে করেন যে তুলে, তো ওদের কিন্তু কোমর ব্যথা হয় না। ঠিক সেরকমভাবেই আমাদের মানে পোশ্চারগত যে এইগুলো, যে আমাদের চেয়ারে আমরা কি এভাবে বসবো, অথবা কোনো ওজন যদি তুলি কিভাবে তুলবো, একটা কলমও যদি আমার হাত থেকে পড়ে যায় তাহলে সেটা তুলতে আমি কিভাবে পারি, এরকম কিছু মানে বসার এবং চলাফেরার কিছু নিয়ম কানুন আছে, ব্যায়ামের সেটা কিছু একটু নিয়ম মেনে আছে। চলতে আমাদের হবে। একজন দর্শক অপেক্ষা করছেন, আমি প্রশ্নটি নিয়ে আবার ফিরছি আপনার কাছে। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম তারেক, আমি করতে চাচ্ছি। আমার বয়স 59 আর কি। তো আমার সমস্যা হলো আমার হাতের যে আঙ্গুলগুলো সেগুলোর যে জয়েন্ট গুলো, এগুলো ব্যথা করে, দীর্ঘদিন থেকে ব্যথা করে এবং টিংলিং সেন্সেশন, যেটা টিং 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 করে আর কি। তো ডাক্তার সাহেব বলছেন করে যে আমার স্পন্ডিলাইটিস, অর্থাৎ ঘাড়ের এখান থেকে যেটা শির দ্বারাটা, এটা কোনো একটা জায়গায় মানে চিকন হয়ে গেছে। তো এটার জন্য উনি ভিটামিন দিয়েছেন এবং কিছু ব্যথার ওষুধ দিয়েছেন। তো নেক্সট স্টেপটা কি এই ব্যাপারে? এটা এখনো সারেনি আমার। জি স্যার, আপনার যদি কোনো প্রশ্ন থাকে। হ্যাঁ, উনি লাইনে আছেন আপনি? জি জি, আমি লাইনে আছি। আচ্ছা, আপনার কি আর কোনো জয়েন্টে কোনো ব্যথা আছে? না, আর তেমন একটা নাই, মাঝে মধ্যে ব্যাক ব্যাক সাইডে একটু হয় আর কি। এবং আপনার যে হাতের জয়েন্টে এবং হাত ফিঙ্গারগুলোতে টিংলিং সেন্সেশন, এটা কি আপনার ঘাড়ের দিক থেকেই আসে? না না না, অনলি হাতে ও, only আঙ্গুল, হাতে। মানে আমি যখন মোটরসাইকেল চালাই বা আমি কোনো যখন কাজ করি দীর্ঘক্ষণ, তখন এই সেন্সেশনটা আসে। জি জি, আপনাকে ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। আমরা বলছি যে জি, আসলে হাতের মানে ছোট জয়েন্টগুলোতে ব্যথার বিভিন্ন কারণ থাকে, যেমন কারো যদি রিউমাটয়েড আর্থাইটিস হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু স্মল জয়েন্টস অফ দি হ্যান্ডস মানে ফার্স্ট এফেক্ট করতে পারে। এছাড়া উনি আমাদের দর্শক বলেছেন যে ওনার টিংলিং সেন্সেশন আছে। তো টিংলিং সেন্সেশন সেখানে মানে নার্ভের বিষয় জড়িত হয়ে যায়। তো শুধু যদি হাতেই থাকে তাহলে টিংলিং সেন্সেশন একটা মোস্ট মানে পপুলার কজ হচ্ছে কার্পাল টানেল সিনড্রোম। আমরা জানি যে আমাদের এই হাতের যে রিস্ট জয়েন্ট, হ্যাঁ, রিস্ট জয়েন্টের যে ফ্লেক্সর সারফেস, এটার নিচ দিয়ে এখানেই আর কি চামড়া গোস্তের নিচে একটা
কার্পাল টানেল আছে। আমরা ডাক্তাররা জানি যে এই ছোট বোনসগুলোকে, জয়েন্টের ছোট বোনগুলোকে কার্পাল বোন বলা হয়। এই বোনসগুলোর মাঝখান দিয়ে একটা ক্যানেল তৈরি হয়েছে বা টানেল তৈরি হয়েছে, এটাকে কার্পাল টানেল বলে। এখানকার স্ট্রাকচারের মধ্যে মেইনলি হলো মিডিয়ান নার্ভটা। তো যে কোনো কারণে হোক এই টানেলে যখন প্রেশার বেড়ে যায় তখন এখানকার সফিস্টিকেটেড স্ট্রাকচার হিসেবে মিডিয়ান নার্ভের উপর চাপ পড়ে এবং তখন পেইন হয় এবং টিংলিং সেন্সেশন হয়। অনেক সময় ফিমেলরা বেশি আক্রান্ত হয়, যে যাদের ডায়াবেটিস থাকে, হাইপোথাইরয়েডিজম থাকে, এরা বেশি আক্রান্ত হয় এবং ফিমেলরা বেশি আক্রান্ত হয় এবং অনেক সময় রাতের বেলা ঘুম ভেঙে যায়। তো তাহলে এই একটা কারণ হতে পারে কার্পাল টানেল সিনড্রোম। এটার জন্য চিকিৎসা আছে। এটা অবস্থা ভেদে পিআরপি ইনজেকশন দেওয়া যায় অথবা অনেক সময় অপারেশন করতে হয়। এছাড়া হাতের টিংলিং সেন্সেশন, সার্ভাইকাল স্পাইনের, ঘাড়ের আমাদের যে স্পাইনাল কর্ড আছে ঘাড়ে, ওখানে যদি কোনো ডিস্ক প্রোল্যাপস হয় বা কোনো অস্টিওফাইট বনি কোনো স্ট্রাকচার যদি নার্ভের উপরে চাপ দেয়, কারণ আমাদের ঘাড়ের স্পাইনাল কর্ডের ওইখান থেকে নার্ভ রুট সৃষ্টি হয়। হ্যাঁ, ওই নার্ভ রুট কিন্তু আমাদের দুই হাতের দিকে আসে। কাজে ওইখানে সমস্যা থাকলেও কিন্তু হাতে টিংলিং সেন্সেশন হতে পারে। কাজে আমাদের দর্শককে বলবো যে আপনি যে কোনো একজন স্পাইন সার্জন অথবা অর্থোপেডিক সার্জন এদের শরণাপন্ন হয়ে কিন্তু আপনি মানে আপনার অসুখটা যথাযথ ডায়াগনোসিস করে আমরা এক্স রে, এনসিভি, নার্ভ কন্ডাকশন ভেলোসিটি অথবা এমআরআইও মানে করে থাকি অনেক সময়। এভাবে করে আপনার ডায়াগনোসিসটা ক্লিন কাট করে আপনার যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা যেতে পারে। জি, অবশ্যই আশা করি দর্শক বুঝতে পেরেছেন তার কি করণীয়। আমাদের আরো একজন দর্শক আছেন, আমি তার প্রশ্নটি নিচ্ছি। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি, আমরা ওয়ালাইকুম শুনতে আসসালাম। পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। আমি হুসেক খলিলুর রহমান বলছি। আমার ওয়াইফের সার্জিক্যাল রিস্ক প্রায় 8-10 বছর সার্জিক্যাল রিস্ক ধারে এবং ডাক্তারকে বলেছিলাম, ডাক্তার বলছে যে আপনাকে ই করতে হবে, এটা আপনার অপারেশন করতে হবে, যেহেতু আপনার ঘাড়ের 2 থেকে হাড় বেড়ে গিয়েছে। দেখো বর্তমান অবস্থা, উনি এক ডাক্তার দেখতে দেখার পরে উনি বিভিন্ন মেডিসিন দিয়েছে, কিন্তু ডাক্তার বলছে আপনার থেরাপি ম্যাক্সিমাম সময় ফিজিক্যাল থেরাপি দিতে হবে। কিন্তু থেরাপি দেওয়ার পরে আমাদের সাময়িকভাবে কিছুটা ব্যথা কমে এবং নার্ভগুলো একটু নর্মাল থাকে এবং মাসেলগুলো একটু আলাদা পেইন থাকে না। কিন্তু আমার যে আপনিও তাতে রেগুলার ওই মানে ফিজিক্যাল থেরাপি দেওয়া সম্ভব না। আর উনি বলছে, ডাক্তার বলছে অপারেশন করলে রিস্ক হয়ে যায়, 2 থেকে 2 বার অপারেশন করতে হবে ঘাড়ে, যেহেতু হাড়ের ব্যাপার। এখন কি করলে আমার জিনিসটা ভালো হবে? কারণ মাঝে মাঝে হাতটা অবশ হয়ে যায় এবং শক্ত প্রচন্ড পেইন থাকে মাসুলগুলো, ঘাট থেকে শুরু করে হাত পর্যন্ত তো শক্ত থাকে। এখন কি করলে স্যার ভালো হবে, এটা কাইন্ডলি একটু আমাকে জানাবেন। জি দর্শক লাইনেই তো আছেন না? হ্যাঁ, সার্ভাইকাল রিবের কথা বলছেন। সার্ভাইকাল রিব, জি জি, সার্ভিকাল ডিস্ক ধরে। জি জি, সার্ভাইকাল রিব। সার্ভাইকাল রিব কিন্তু যদি বেশি ছোট জি থাকে, স্যার, আমরা প্রশ্নের উত্তরটি নিয়ে আপনার কাছে আসবো। আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক সাথেই থাকুক। আমি বিরতি থেকে ফিরে আপনার কাছে দর্শকের প্রশ্নের উত্তরটি নিচ্ছি। দর্শক, জিসকা ফার্মা নিবেদিত পিউলি মেডিকেল 24 এর সময় হয়ে গেল আরো একটি বিরতির, সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মাঝে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি পিউলি মেডিকেল 24 এর আজকের আয়োজনে। আমরা কথা বলছি অর্থোপেডিক চিকিৎসায় পিআরপির ব্যবহার এই বিষয়টি নিয়ে, এবং এই বিষয়ে কথা বলার জন্য আমার সাথে আছেন অধ্যাপক ডাক্তার শহীদুল ইসলাম। আমি চলে যাচ্ছি ডাক্তার শহীদুল ইসলাম, আপনার কাছে বিরতির আগে আমাদের একজন দর্শকের প্রশ্ন ছিল, আমি তার উত্তরটি নিয়ে নিচ্ছি। জি ধন্যবাদ। প্রশ্ন ছিল সার্ভাইকাল রিব নিয়ে। তো সার্ভাইকাল রিব হচ্ছে যে আমাদের আসলে রিব তো আমাদের বুকের খাঁচার যে মানে পাঁজরের যে হাড়গুলো, এগুলো হলো রিব বলে, দর্শকদের বিশেষ জন্য বলছি আমরা। এইটা কিন্তু মানে শুধু থোরাসিক স্পাইন বা ডরসাল স্পাইনে থাকে, সার্ভাইকাল স্পাইন, লাম্বার স্পাইনে থাকে না। তো কারো যদি মানে আমাদের সার্ভাইকাল স্পাইনে মানে ঘাড়ে 7টা ভার্টিব্রা থাকে, হাড্ডি থাকে। তো কারো যদি 7 নম্বর ভার্টিব্রার সাথে একটা এই বুকের খাঁচার হাড়ের মতো একটা হাড্ডি থাকে, ওটাকে বলে রিব আর কি, সার্ভাইকাল রিব বলি আমরা। তো সার্ভাইকাল রিব যদি রুডিমেন্টারি থাকে, ছোট সাইজের, তাহলে কোনো অপারেশন করতে হয় না। আবার যদি কারো অতিরিক্ত লম্বা থাকে, সেটাও কোনো সিমটম প্রডিউস করে না। শুধু মাঝামাঝি যদি থাকে, যে আমাদের এই যে কলার বোন নিচ পর্যন্ত যদি আসে কোনো সার্ভাইকাল রিব, তাহলে কিন্তু ওখান দিয়ে আমাদের যে নার্ভগুলো, নিউরাল স্ট্রাকচারগুলো পাস করে, নিউরোভাস্কুলার বান্ডেলগুলো, ওখানে প্রেশার দেয়, তখন সেইটাই প্রেশার মানে সিমটম প্রডিউস করে এবং এই রোগীগুলোর হলো সার্জারি করা লাগে। তো এখন
নিঃসন্দেহে সার্ভাইকেল রিপের অপারেশনটা সফিস্টিকেটেড সার্জারি, কিন্তু এইটার জন্য ও কিন্তু মনে করেন সার্জন আছে, কিন্তু এইটার অপারেশন আমরা করি, আরও অনেকেই করে। যে এমন প্লেন তো আর সবাই চালাতে পারে না, তো প্লেন মানে যাদের স্পেশাল ট্রেনিং আছে, যারা পাইলট, এরাই মনে করেন যে প্লেন চালাতে পারেন। ঠিক সেরকমভাবে অপারেশনের ঝুঁকি, এই কথাটা আসলে খুব মানে একটা লেস অ্যাকসেপ্টেবল একটা টার্ম। আপনি খুঁজবেন যে এই অপারেশনে ভালো সার্জন কারা, খুঁজে বুঝে জেনে শুনে তারপরে যদি কনজারভেটিভ ট্রিটমেন্টে ভালো নাই হয়, যদি সিমটম প্রডিউসিং সার্ভাইকেল রিপ হয়, তাহলে সেটা আসলে ফিজিওথেরাপি দিয়ে কোনো লাভ হবে না কিন্তু। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই ভালো সার্জন খুঁজে আপনি ভালো সার্জন দিয়ে অপারেশন করে নেবেন, এবং একসাথে 2 সার্ভাইকেল রিপের অপারেশন করার দরকার নেই। একটা করার পরে আবার 2-3 মাস পরে আরেকটা করা, এবং সেফলি করা যায়, এবং রুগীরা আর গোলাপ করে। আমার মনে আছে একটা রুগীর অপারেশনের পরে, সার্ভাইকেল রিপ অপারেশনের পরে উনি মানে বলেছিলেন আমার মেডিকেল অফিসারকে, পরের দিন রাউন্ডে যখন গেছে, বলছে যে 7 বছর পরে সে প্রথম ডান হাতের উপর ভর দিয়ে বিছনা থেকে উঠতে পেরেছে। তার মানে এইরকম কষ্ট করছিল সেটা। কাজে এটা ভালো চিকিৎসা আছে, অপারেশন করলে ভালো হয়। অপারেশন করলেই রোগীরা আসলে রিলিফ হয়ে যায়, এবং ঝুঁকির কথা স্যার আপনি যেটা বললেন অনেক লেস বা অনেক কম, সেটা নিয়ে অতটা আসলে চিন্তা করার প্রয়োজন নেই। স্যার, আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম ব্যাক পেইনের বিষয়টা নিয়ে, এবং সেটা অনেকটাই জেনেছি। একটু ডায়াগনোসিসের বিষয়টা জানতে চাচ্ছি। ব্যাক পেইন হলে অনেককে আপনারা এক্সরে, এমআরআই এই ধরনের টেস্টগুলো দিয়ে থাকেন দেখা যায়। সেক্ষেত্রে আসলে অনেক সময় কোমর ব্যথাটা, আমি একবার বলেছি যে মেয়েরা অনেক বেশি কমপ্লেইন করে, বিশেষ করে গর্ভবতী মায়েরা বা তাদের ডেলিভারির সময়। সেই গর্ভাবস্থায় আসলে কিভাবে আপনারা ডায়াগনোসিস করেন, তখন কি আসলে এমআরআই করা যায়? রাইট, আপনার প্রশ্নটা বেশ বড়ই। মানে প্রথম আমরা কিভাবে ডায়াগনোসিস করি মানে কোমর ব্যথা রোগীদের, যে অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি আমরা তো প্রথম তার একটা হিস্ট্রি নেই, সব সময় সব অসুখের ক্ষেত্রে যেটা করি হিস্ট্রি নেই, তারপর কিছু ক্লিনিক্যাল এক্সামিনেশন করি অনেক সময়, এরপর কিছু রেলিভেন্ট কিছু পরীক্ষা নিরীক্ষা করাই, যেমন বেজলাইন কিছু বায়োকেমিক্যাল টেস্ট করাই, রক্ত পেশাবের পরীক্ষা করাই, আবার একটা এক্সরে করাই, যে প্লেন এক্সরে, এক্সরে লাম্বোসাক্রাল স্পাইন বোথ ভিউ, এরকম একটা এক্সরে করাই। তারপরে প্রয়োজনের ক্ষেত্রে সেকেন্ড স্টেজ হিসেবে অনেক সময়, অথবা মানে রুগী মানে সিভিয়ার সমস্যা নিয়ে, পেইন নিয়ে প্রেজেন্ট করলো, তাহলে শুরুতে আমরা এমআরআই দিয়ে দিই অনেক সময়। তো এমআরআই করে, আমরা এক্সরে করে, এমআরআই করে এবং অন্যান্য পরীক্ষা করে আমরা নিশ্চিত হই যে তার কি অসুখ। কারণ এখানে শুধু ডিস্ক প্রোলাপসি না, মানে পিএলআইডি না, আরও অসুখ বিসুখ হয়, যেমন ইনফেকশন হতে পারে, সেটা পায়োজেনিক ইনফেকশন হতে পারে, আবার টিবি স্পাইন হয় অনেক সময়, যে মাস্কুলোস্কেলিটাল টিউবারকুলোসিসের ক্ষেত্রে মানে 50% কিন্তু এই স্পাইনে হয় টিবি। হ্যাঁ, আবার টিউমার হতে পারে, কিন্তু ক্যান্সার হতে পারে। সেই ক্যান্সার যেমন এখানে হাড়ের ভিতর তৈরি হয়, ওটাকে প্রাইমারি বোন ক্যান্সার বলে। আবার কিন্তু অন্য জায়গা থেকে, শরীরের অন্য জায়গা থেকে ক্যান্সার তৈরি হয়েছে, সেই ক্যান্সার কিন্তু রক্ত প্রবাহের মাধ্যমে মানে ক্যান্সারের কিছু সেল এখানে সেটেল করলো, তারপর এখানে আবার নতুন করে কিন্তু টিউমারের মতো তৈরি হলো, এরকম কিন্তু হতে পারে। তো এখন এমআরআইয়ের কথা আপনি বলেছিলেন, যে ফিমেলরা ইউজুয়ালি অনেক সময় মানে কোমর ব্যথা বেশি ভোগে। আমাদের মা খালারা তো গ্রামে যারা থাকে তাদের তো অনেক কাজ করতে হয়, অনেক সময় পানির ঘড়াটা উঁচু করতে হয়, তা ভাতের গামলাটা উঁচু করতে হয়, তারপর শস্য দিয়েছে, তার ধামা ভরে ধান টান, বৃষ্টি আসলে মনে করেন যে তখন কিন্তু কোমর ব্যথার কথা মনে থাকে না, যে শস্যটা দ্রুত তুলে আবার সেটা কাকে করে আবার মনে করেন যে নেয়। এইভাবে কিন্তু তাদের পরিশ্রম, তাদের লাইফস্টাইলের কারণেই মানে মা খালারা কোমর ব্যথা মনে করেন যে ভোগে। আর আপনারা যারা আমাদের মানে আধুনিক সভ্য মনে করেন যে বোনেরা আছেন, এদেরও কিন্তু মনে করেন যে কোমর ব্যথা হয়। এবং আপনি যথার্থ বলেছেন যে কোমর ব্যথা আগে থেকেই যদি একটু থাকে, তাহলে প্রেগনেন্সিতে কিন্তু, প্রেগনেন্সির শেষ সময়গুলোতে কোমর ব্যথাটা কিন্তু একটু মনে করেন যে বেড়ে যায়। তো আগে যদি কারো ডায়াগনোসিস করে না থাকে, অথবা আগে থেকে যার সিভিয়ার কোমর ব্যথা, তার কিন্তু উচিত যে এমআরআই করে, তার যথাযথ চিকিৎসা করে, তারপর প্ল্যান ওয়েতে যদি প্রেগনেন্সিটা হয়, তো তাহলে কিন্তু সাফারিংসটা কিন্তু কম হয়। তো আবার নতুন করেও কিন্তু প্রেগনেন্সিতে কোমর ব্যথা হতে পারে। তো যদি এমআরআই পরীক্ষার কথা আপনি বলেছেন, এমআরআই যেমন এক্সরেতে রেডিয়েশন আছে, সিটি স্ক্যানে রেডিয়েশন আছে, আলট্রাসোনোগ্রামে কিন্তু কোনো রেডিয়েশন নাই। আলট্রাসোনোগ্রাম সবসময় করা যায়, প্রেগনেন্সিতেও করা যায়। ঠিক এমআরআইতে কিন্তু কোনো রেডিয়েশন নাই। হ্যাঁ, এটা ম্যাগনেটিক ফিল্ডকে কাজে লাগে, মানে ইমেজিং নেওয়া হয়। কাজে এমআরআইটা প্রেগনেন্সিতে সেফ। কাজে যদি মানে প্রয়োজন হয়, তাহলে কিন্তু এমআরআই মানে করা যাবে, আসলে করা যাবে। বিষয়টা নিয়ে অনেকের কনফিউশন ছিল, আপনার থেকে আজকে পরিষ্কার ধারণা পাওয়া গেল স্যার। আমাদের আরো একজন দর্শক অপেক্ষা করছেন, প্রশ্নটি নিচ্ছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন।
জি, আমার নাম মোহাম্মদ আব্দুল আজিজ, আমি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বলছিলাম। জি, প্রশ্নটি করুন দর্শক। আচ্ছা, আমার সমস্যা হচ্ছে আমি যখন রাত্রে ঘুমিয়ে থাকি, আমার দোনো হাতের যে কান আঙ্গুল প্লাস হাতের যে কান আঙ্গুলের সাথে যে আরেকটা আঙ্গুল, তো রাত্রে ঘুমিয়ে থাকার পরে তো হাত কখন কিভাবে বেঁকা টেকা হয়ে যায়, হঠাৎ করে ঘুম থেকে উঠলেই দেখি যে কান আঙ্গুলের এই জায়গাটা পুরোপুরি মনে হয় যে অবশ হয়ে গেছে। আবার যখন হাত সোজা করি, আবার হাঁটা চলা করলে আবার ঠিক হয়ে যায়। ঠিক দোনোটা হাতে একই এরকম একটা সমস্যা দেখা দিচ্ছে আজকে প্রায় 3-4 মাস ধরে। জি স্যার, আপনার যদি কোনো প্রশ্ন হ্যাঁ, থাকে। জি দর্শক, আপনার কি ডায়াবেটিস আছে? জি, ডায়াবেটিস আছে। হুম, আপনি কি ডায়াবেটিস এখন নিয়ন্ত্রণে আছে। আপনার দুই হাতের কোন আঙ্গুল মানে কেনি আঙ্গুলে ব্যথা হচ্ছে, এই তো? ব্যথা বলতে হালকা ব্যথা হয়, যখন ওই শুয়ে থাকি তখন আঙ্গুলটা বাঁকা হয়ে যায়, মনে হয় যে অবশ হয়ে যাচ্ছে এরকম আর কি। জি, দুই আবার হাতই? যখন হাঁটা চলা করি, হ্যাঁ দোনোটা হাতের এই কাইন আঙ্গুল, আবার হাঁটা চলা করলে বা হাত সোজা করলে আবার ঠিক হয়ে যায়। জি, জি, আপনাকে ধন্যবাদ। আমরা বলছি ওনার মানে শুনে মনে হচ্ছে যে আমাদের আলনা নার্ভের যে ডিস্ট্রিবিউশন মানে সেই অনুযায়ী ওনার মানে পেইন হচ্ছে। এখন যদি সিঙ্গেল সাইডে হতো তো আমরা মনে করতাম যে কোনো আলনার নার্ভের কোনো নিউরোপ্যাথি কিনা এটা, হ্যাঁ, অথবা সার্ভাইকাল ডিস্কের কোনো মনে করেন যে সমস্যা থাকতে পারে। কিন্তু যেহেতু দুই হাতেই হচ্ছে, কাজে এটা কিন্তু আরেকটা কজ আছে যে ওনার যে ডায়াবেটিস আছে, এটা কিন্তু ডায়াবেটিক মানে নিউরোপ্যাথির কারণেও হতে পারে। তো সেই জন্য ওনার উচিত হবে যে স্পেশালিস্ট মনে করেন যে চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়, আপনি স্পাইন সার্জন অথবা নিউরোলজিস্ট অথবা নিউরোসার্জন এদের কারোর সাথে কনসাল্ট করে যথাযথ পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হয়ে সেটার চিকিৎসা করা। আর ডায়াবেটিস কিন্তু আমি বলে থাকি যে মাদার অফ অল ডিজিজেস, কাজে ডায়াবেটিস কিন্তু যে কোনো মূল্যেই মানে কন্ট্রোলে রাখতেই হবে। জি, তাহলে আসলে ভালো থাকা যাবে। সেক্ষেত্রে দর্শকের স্যার যেটা বললেন যে ভালো একজন স্পাইন সার্জনের সাথে দেখা করে তার চিকিৎসাটা নিয়ে নেওয়া। স্যার, এই স্পাইন সার্জারির কথা নিয়ে আপনার কাছে আসছিলাম আমি। এই অপারেশনের কথা বললে অনেকেই কিন্তু ভয় পান এবং অনেকেই ভাবেন যে স্পাইনের অপারেশন করলে আমি হয়তো প্যারালাইসিস হয়ে যাব, আমার হয়তো কিছু করার আর ক্ষমতা থাকবে না। আসলে স্পাইন সার্জারি আপনারা কাদের ক্ষেত্রে করেন আর এই ধরনের জটিলতা হতে পারে কিনা? হ্যাঁ, আসলে স্পাইন সার্জারি আপনি খুব মানে চমৎকার একটা প্রশ্ন করেছেন। আমার মানে মোস্ট ইন্টারেস্টেড এরিয়া হলো স্পাইন সার্জারি। আমি নিজেকে স্পাইন সার্জন হিসেবে পরিচয় দিতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং মানে ভালো লাগে আর কি। তো এবং এইটা নিয়ে মানুষের অনেক ভয় যে স্পাইন অপারেশন করলে এখন যে হাঁটতে পারতেছো পরে আর হাঁটতেও কিন্তু পারবো না, কাজে খবরদার অপারেশনে যাও না, কিন্তু এরকম একটা ভয় দেয়। তো আমি দর্শকদের বলবো, আমি রুগীদের এরকম বলি আর কি অনেক সময় আমার চেম্বারে, যে ভাই আপনি কি প্লেন চালাতে পারেন? তো সে না, তো স্যার আমিও প্লেন চালাতে পারি না। আমি বললাম কোনো পাইলটকে যদি জিজ্ঞেস করা হয় যে ভাই প্লেন চালানো কি খুব কঠিন, তো পাইলট নিশ্চয়ই মুচকি হাসি দিয়ে বলবে যে হয়তো কঠিন কিন্তু আমার কাছে খুব সহজ। তো সেই জন্য স্পাইন সার্জারি আমাদের কাছে আমরা যারা করি রেগুলার ভিত্তিতে, আলহামদুলিল্লাহ যে আমাদের কাছে এটা কোনো মানে জটিল মানে কোনো বিষয় নয়। কিন্তু রুগীরা তো প্রতারিত হতে পারে, সেই জন্য রুগীদের কিছু দায়িত্ব আছে। রুগীরা খোঁজ নিবে আসলে, মানে অনেক সময় মানে বড় সাইনবোর্ড দেখেও মানুষ কিন্তু মানে প্রতারিত হতে পারে। কেউ নিজেকে ছোট মনে করলে আমাকে মাফ করবেন। তো সেই জন্য রুগীদের দায়িত্ব আছে, রুগীরা খোঁজ নেবে, রুগীরা একটু জানার চেষ্টা করবে যে উনি স্পাইন সার্জারি করতে পারে কিনা। হ্যাঁ, তাহলে ভালো একজন স্পাইন সার্জন তাকে মানে করতে হবে, খুঁজে বের করতে হবে। এরপর ভালো একটা সেন্টারে অপারেশন করা ভালো। তার কারণ স্পাইন সার্জারি একটা সফিস্টিকেটেড সার্জারি। এটার একমাত্র ভয় থাকে হলো এর মানে অধিকাংশ ক্ষেত্রে ভয় থাকে যে কোথাও যদি ইনফেকশন হয় তাহলে রুগীরা সাফার করে বেশি। সেজন্য ভালো সেন্টারে অপারেশন করলে ইনফেকশনের সম্ভাবনাটা কম থাকে। সেজন্য ভালো সার্জন দিয়ে ভালো সেন্টারে যদি অপারেশন করা হয় তাহলে কিন্তু মানে ভয়ের কিছু নাই। আর ইন্ডিকেশন মানে অপারেশনের যা লাগবে তার তো আসলে ওষুধে, ফিজিওথেরাপিতে, পিআরপিতেও কাজ হবে না। তখন ডাক্তাররাই, আপনি ভালো ডাক্তারের কাছে গেলে সেই ডাক্তারই আপনাকে গাইড করবে যে আসলে আপনার এই অসুখের জন্য কি কি চিকিৎসা পদ্ধতি আছে। অপারেশন থাকলে সেটাও বলবেন তিনি, আর অপারেশনের বাইরে অনেক কিছু থাকলে ফিজিওথেরাপিতে ভালো হবে কিনা নিশ্চয়ই সেটাও বলবেন। জি, অবশ্যই। তার মানে আসলে এই স্পাইন সার্জারি করার ক্ষেত্রে স্যার যেটা বললেন, ভালো করে খোঁজ খবর নিয়ে এবং একজন দক্ষ সার্জনের কাছে গেলেই আসলে তার অপারেশনের সাকসেস রেটটা অনেক বেশি থাকে, সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ থাকে না। আমরা আয়োজনে একদমই শেষে অনেক ধন্যবাদ অধ্যাপক ডাক্তার শহীদুল ইসলাম। আজকের আয়োজনে এই যে এতগুলো বিষয় নিয়ে আপনি বললেন
বিশেষ করে সার্জারি এবং অন্যান্য এই পিআরপির চিকিৎসা নিয়ে মানুষকে একটা ধারণা দেয়া, সবার উদ্দেশ্যে জানানো, এসে আপনার এত ব্যস্ততম সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সকল দর্শককে। জি দর্শক, জিসকা ফার্মা নিবেদিত পিউলি মেডিকেল 24 আজকের আয়োজনে একদমই শেষে চলে এসেছি। আজকে কথা বলেছেন আমাদের বিশেষজ্ঞ ডাক্তার পিআরপি চিকিৎসা নিয়ে, অর্থোপেডিক্সের বিভিন্ন চিকিৎসা, এবং এই আধুনিক চিকিৎসা নিয়ে আপনারাও জানবেন এবং নিজেদের কোথায় কোথায় গেলে নিজেরা সেই চিকিৎসাগুলো পাওয়া যায় খোঁজ খবর করবেন। সবার সুস্থতা কামনায় আজকের আয়োজন থেকে এখানেই বিদায় নিচ্ছি।